ঢাকার পশুর হাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। উল্টো চিত্র রাজধানীর বাইরে, শেষ সময়ে চাহিদা বাড়ায় দাম চড়া। ছোট মাঝারি গরুর জমজমাট বেচাকেনা। বৃষ্টি বাদলের কারণে গরুর বাজার একবারে কমে গেছে। গতকালের থেকে 20-30 করে প্রতি গরু প্রতি কম। একদম রিজনেবল একটা রেট হইতেছে। আমি দেখলাম যে 1,30,40। গরুই বাজারে কম, এই জন্য দামটা বেশি। আবহাওয়ার বিরূপ আচরণে ঈদযাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, লঞ্চেও গাদাগাদি। পোলাপান নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সবাই মিলে ঈদ করলে অনেক ভালোই লাগে। যাত্রী ভোগান্তি, এটা তো কেউ দেখে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। وأشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা। এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান। কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনারায় পশু কোরবানি। জঙ্গল সলিমপুরে চেকপোস্টে হামলায় দুর্বলতা শিকার র্যাবের। অতীতে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতর গড়ে ওঠে আরেক রাষ্ট্র, বললেন মন্ত্রী। নির্মলের ঘোষণা। এবং ঈদের আগে আগুনের লেলিহান শিখায় তছনছ সংসার। কালশিবস্তির শতাধিক ঘর পুড়ে খোলা আকাশের নিচে বহু মানুষ। দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখছে পুলিশ। এবার কোরবানির পশুর হাটের খবর। বৃষ্টির প্রভাবে রাজধানীর হাটগুলোতে কিছুটা পড়তির দিকে কোরবানির পশুর দাম। অল্প লাভেই গরু বিক্রি করে দিচ্ছেন বলে জানান ব্যাপারীরা। এদিকে সামর্থ্যের মধ্যে পশু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। মঙ্গলবার দিনভর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। ক্রেতা সমাগম কমে যাওয়ায় বিকেল থেকে কমতে শুরু করে গরুর দাম। সিরাজগঞ্জের এনাদপুর থেকে 10টি গরু নিয়ে পূর্বাচলের 300 ফিটে এসেছেন ইসমাইল মিয়া। খারাপ আবহাওয়ার কারণে অল্প লাভেই 8টি গরু বিক্রি করেছেন তিনি। 10টা গরু আনছিলাম, নিচে 1.5 লক্ষ টাকা লস দেব। এই বৃষ্টির কারণেও আর খরিদ্দার পাওয়া যেত না। কি আমি আল্লাহর দুর্যোগের কারণে নাকি এইভাবে লস হইতেছে। গাবতলী 300 ফিট সহ রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশুর যোগান পর্যাপ্ত। গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার 10 থেকে 15 হাজার টাকা কমে গরু বিক্রি করছেন ব্যাপারীরা। বৃষ্টি বাদলের কারণে গরুর বাজার একবারে কমে গেছে। যেমন মনে করেন কেতাও মার্কেটে ঢুকতেছে না, গরু বাছুরও বেচা যাইতেছে না। ব্যাপারীগারে গরু যেটা দেখে না আছে পার পিছে 20, 30, 50 করে লস হইতেছে। যে গোটা কালকে গতকাল বলছিল 70,000, এই গোটা এখন বেঁচে এলাম আমি ওকে 60,000। গরুর দাম কয় অর্ধেক, এটা কি দাম কওয়া? আমার জিন্দিগিটা মাইরা দিতেছে, এটা ফাইজলামি শুরু করছে। বুঝে না সিন্ডিকেট নাকি, এটা গরু বেচতে পারি না। তবে ক্রেতারা বলছেন বড় ও মাঝারি গরু কম দামে মিললেও তুলনামূলক চাহিদা বেশি থাকায় ছোট গরুর দাম ছাড়তে চাইছেন না বিক্রেতারা। বড় গরুর দাম একটু কম, কিন্তু ছোট গরুর দাম একটু বেশি। আমাদের বাজেটে একটু বেশি হয়ে যায়। বন্যা বৃষ্টি এর মধ্যে একটু মোটামুটি বেশি দেখতেছি, যদি পত্রা হয় নেবো আর কি। ব্যাপারীরা আশা করছেন বৃষ্টি না হলে শেষ দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে তাদের পশু, না হলে গুনতে হবে বড় অঙ্কের লোকসান। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর হাটের উল্টো চিত্র ঢাকার বাইরে। শেষ মুহূর্তে পশুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী। কোথাও আবার বৈরী আবহাওয়ায় ছন্দপতন হয় বেচাকেনায়। ঈদের বাকি মাত্র একদিন। উৎসর্গের এই উৎসবে অন্যতম অনুষঙ্গ কোরবানির পশু। শেষ মুহূর্তের বেচাকেনাই সরগরম হাট। রাজশাহীর বানেশ্বর পশু হাটে জমজমাট বেচাকেনা। এই হাটে গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। শেষ সময়ে সরবরাহ কম থাকায় বাড়ে চাহিদা, তাই বাজারও চড়া। একই চিত্র রংপুরের পশুর হাটেও। অন্য অন্য হাটের চেয়ে তুলনামূলক একটু দাম বেশি মনে হইতেছে। গরুই বাজারে কম, এই জন্য দামটা বেশি। ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর পৌর বাস টার্মিনাল হাটে ছোট মাঝারি ও গরুর পাশাপাশি মিলছে মহিষ, ছাগল, ভেড়াও। এটা নিলাম 82,000 টাকা দিয়া। গরুর বাজার একটু বাড়তে পারে, কম তো না।
নীলফামারীর ঢেলাপির গরুর হাটেও জমজমাট বেচাকেনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসেন পাইকার ও ব্যাপারীরা। দাম অনেক বেশি যাচ্ছে, যে হিসাবে পালন করছি সেই হিসাবে আমাদের চাহিদা অনুযায়ী দাম পাচ্ছি না আমরা। ঠাকুরগাঁওয়ের পশুর হাটগুলোতে 50,000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় কোরবানির গরু। এদিকে বৈরী আবহাওয়ায় চরম বিপাকে পড়েন গোপালগঞ্জের হাউজিং প্রকল্পের পশু হাটে আসা মানুষ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং জানলাম যে কোরবানির হাটে একে তো বৃষ্টির প্রভাব, সেই সঙ্গে দামের ঊর্ধ্বগতি, কোথাও দাম কমেছে কোথাও বেড়েছে। এগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাই। রুদ্র, কোরবানির পশুর হাট যদি বলতে যাই তাহলে কেবলমাত্র যে আগামীকাল দিনটি বাকি রয়েছে, তো সেই জায়গাতে মোটামুটি যে আজকের অনেকেরই আসলে যে টার্গেট ছিল ক্রেতা বিক্রেতা সবার কাছে আজকের দিনটি মোটামুটি একটু গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই জায়গায় আমরা যেটি দেখতে পেয়েছি যে আজকে কিন্তু যে দিনভরই থেমে থেমে বা বিরতি দিয়ে কিন্তু যে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে, তো সেই কারণে যে যতটা জমজমাট হওয়ার কথা ছিল আজকে ঢাকার কোরবানির হাট ততটা আসলে যে জমে ওঠেনি। এবং সে কারণে আমরা যেটি দেখতে পেয়েছি অনেক জায়গায় কিন্তু যে দাম আগের দিনের তুলনায় পড়তির দিকে ছিল এবং সেখানে অনেক যে বিক্রেতা যারা তারাও যে অভিযোগটি করছিলেন যে তারা আসলে যে দামে চাচ্ছিলেন যে এগুলো বিক্রি করার, সেটি আসলে যে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে উল্টো দিকে ঢাকার বাইরে কিন্তু একটি সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। যেহেতু শেষ সময়, সে কারণে মোটামুটি বাজার চড়া এবং জমজমাট বিক্রি বাট্টা হচ্ছিল এবং যে কোথাও কোথাও বেশ চড়া দামেও কিন্তু যে কোরবানির পশু সেগুলো বিক্রি হচ্ছিল। যদিও কোথাও কোথাও আবার বৃষ্টির কারণে ছন্দপতন হয়েছে, এমন চিত্রও কিন্তু যে ঢাকার বাইরেও কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছি। তবে একটি বিষয় কিন্তু যে এবার যদি বলতে যাই, আজও কিন্তু যে ঢাকার বাইরের বাজারগুলোতে এবং ইভেন কি ঢাকার হাটগুলোতেও ছোট ও মাঝারি পশুর যে চাহিদা সেটি ছিল তুলনামূলকভাবে বেশি এবং বড় গরুর যে ক্রেতা সেটা কিন্তু যে বেশ কমই কিন্তু যে ঢাকার বাজারগুলোতে বা ঢাকার হাটগুলোতে দেখা গেছে। আমরা এটাও দেখতে পেয়েছি যে অনেক হাটে আমি নিজে দেখেছি যে বড় পশুর মূল্য কম কিন্তু ছোট পশুর দাম বড় পশুর চেয়ে অনেক বেশি। একদম, যেহেতু চাহিদাটি বেশি ছিল। রুদ্র, আমরা একটু ঈদ যাত্রার খবরাখবর নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। দর্শক যদি জানাতে চাই, আজ কিন্তু যে মোটামুটি যে ঢাকার যতগুলো পথ রয়েছে সব পথেই বাড়তি যাত্রী চাপ দেখা গিয়েছিল, তবে বৃষ্টির কারণে কিন্তু যে সেখানে ছন্দপতন দেখা গেছে ঈদ যাত্রাতেও। প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। স্বজনদের সঙ্গে করতে হবে ঈদ উদযাপন। বৃষ্টি মাথায় নিয়েই তাই বাড়ির পানে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ সব পথেই মানুষের ঢল। বৈরী আবহাওয়ায় শঙ্কার মধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেন নানা বয়সী মানুষ। যাত্রী ঠেসে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। পন্টুনে না ভিড়েই ঝুঁকি নিয়ে যাত্রী তুলতেও দেখা যায়। যাত্রী উঠাইতেছে ওই সাইডে দিয়ে, যাত্রী খুবই রিস্কে। সিঙ্গেল কেবিন নন এসি 2040 টাকা, আমরা নিচ্ছি 1300 টাকা। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীরাও। প্রতিটি ট্রেনই স্টেশন থেকে যাত্রা করে 1 থেকে 2 ঘন্টা দেরিতে। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা হন অনেকে। বৃষ্টির লাগে অটো আইতে চায় না, আমরা অনেক পথ হাঁটতে আইছি। তারপরে তো না রিটার্নে যেতে হবে। এর আগে সকালে দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে চরম ভোগান্তিতে পড়েন সড়ক পথের যাত্রীরা। থেমে থেমে ধীর গতিতে চলে গাড়ি। বাইপেল থেকে শ্রীপুর, গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রা সহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে বাড়তি চাপে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। 800 করে টাকা নিচ্ছে, ভাড়া তো মূলত 600 টাকা। প্রশাসন যদি এখানে কঠোর থাকতো তাহলে মনে হয় যে রাস্তাঘাটের জ্যামগুলো হতো না। তবে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বিঘ্নে বাড়ি ফেরেন মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বস্তি নিয়েই ফেরেন সবাই। ছায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। হাজার হাজার যাত্রী যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে, সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুট হয়েও ফেরি ও লঞ্চে বাড়ি ফেরেন অনেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।
প্রতিবেদনটি দেখছিলাম রুদ্র। রবেন, আমরা প্রতিবেদন দেখলাম। আমি আরেকটু জানতে চাই আপনার কাছে যে এরই মধ্যে শহর ছাড়তে শুরু করেছে বাড়িমুখো মানুষ, তো তাদের বাড়ি ফেরার যে অবস্থা, তারা আসলে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কিনা, মহাসড়কগুলোর কি অবস্থা, সেই তথ্যগুলো একটু জানতে চাই আপনার কাছে। রুদ্র, যদি বলতে চাই যে এই ঈদ যাত্রার কিন্তু যে আর একদিন বাদে কিন্তু যেহেতু ঈদ হতে যাচ্ছে এবং আজকে মোটামুটি যেহেতু যে মানে আজকের দিনটিতে একটি ধারণাই আগে থেকে করা হচ্ছিল যে তুলনামূলকভাবে যাত্রী চাপ বেশি হবে এবং সেটাই কিন্তু যে দেখা গেছে। এবং তবে আরেকটি অনুষঙ্গ কিন্তু এখানে যুক্ত হয়েছে যে বৃষ্টি, অর্থাৎ বৈরী আবহাওয়া। তো সেটি কিন্তু যে ঈদ যাত্রায় কিছুটা ছন্দপতনও মানে ঘটিয়েছে। তো যেহেতু আর একদিন বাকি রয়েছে যে পবিত্র ঈদ উল আজহার, তো সেই কারণে সব পথে, অর্থাৎ সড়ক পথের কথা যদি বলতে যাই, নৌপথের কথা বলতে যাই, কিংবা রেলপথের কথা, সব পথেই আসলে যে ঘরমুখী মানুষের বেশ চাপ ছিল, মানুষের ঢল ছিল। মানে মহাসড়কে যথেষ্ট পরিমাণ যাত্রী চাপ আমরা দেখতে পেয়েছি। ঠিক একইভাবে মানে ঝুঁকি নিয়ে মানুষ ট্রেনের ছাদে করে তারা আসলে যে মানে তাদের গন্তব্যে যাচ্ছিলেন এবং লঞ্চেও কিন্তু যে বেশ গাদাগাদি লক্ষ্য করা যাচ্ছিল। এবং আরেকদিকে একটু যদি বলতে যাই, আজকে কিন্তু যে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছেন এবং সেখানে তারা বলছেন যে যদি নানা ধরনের যে অভিযোগগুলো করা হয়, অনেক ক্ষেত্রে ভাড়া নিয়েও যাত্রীদের অভিযোগ রয়েছে, তো সেই জায়গাতে যদি অনিয়মের অভিযোগ পাওয়া যায় তাহলে তারা তাৎক্ষণিকভাবে আসলে যে ব্যবস্থা নেবেন। রবিন, আমরা জানি যে আপনিও দেখেছেন যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না। সেক্ষেত্রে উত্তর দক্ষিণ দুপথেই যাত্রীরা যাতায়াত করছেন, একদিকে স্বস্তি তো আরেকদিকে হচ্ছে তারা ঝামেলায় পড়ছেন। তো কি মোটামুটি যে এবার যাত্রীদেরকে বেশ ভুগিয়েছে যে বৈরী আবহাওয়া, কারণ একদিকে যাত্রী চাপ যথেষ্ট পরিমাণ ছিল, অন্যদিকে আসলে যে আবহাওয়ার এরকম একটি অবস্থা, তো সেই কারণে যে দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে উত্তরের পথে যে যাত্রীরা রয়েছেন তাদেরকে বেশ মানে ঝামেলার মধ্যে, ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। তবে যেমন যদি আমরা বলতে চাই যে ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যথেষ্ট দুর্ভোগ ছিল, কারণ এই পথে যাত্রী চাপ মানে যথেষ্ট পরিমাণ ছিল এবং দীর্ঘ যানজটে থাকার কারণে তাদেরকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তবে বিপরীত দিকে দক্ষিণের যে যাত্রীরা তারা কিন্তু যে তুলনামূলকভাবে স্বস্তিতে ছিলেন, বিশেষ করে পদ্মা সেতু হয়ে যে যাত্রীরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিলেন তাদের যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। তবে উত্তরের যদি আরেকটি বিষয় যদি বলতে যাই, যে উত্তরের যাত্রীদের ক্ষেত্রে কিন্তু যে ট্রেনের ক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়েছিলেন, সেখানে কিন্তু বেশ 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়েছে, সেটিও তাদেরকে ভুগিয়েছে। রবিন, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ রুদ্র। সহকর্মী ফারুক ভাই রবিন যুক্ত হয়েছিলেন, তার কাছে খবরাখবর জানলাম পশু কেনাবেচা এবং মানুষের বাড়ি ফেরার খবর। মহান রবের কাছে নিজেকে সঁপিয়ে দিলেন 16 লাখের বেশি হাজি। পবিত্র হজের খুতবায় আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত কামনা করেন তারা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। আজ লাখো হাজি সমবেত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে হাজিদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে তিনি বলেন, আমরা আল্লাহর নির্দেশে ফরজ ইবাদত হজ পালনের জন্য এই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছি। তিনি আরো বলেন, নবীজি বলেছেন, ইসলাম হলো আল্লাহ এক, এ বিষয়ে সাক্ষ্য দেয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, সক্ষম হলে হজ করা। খুতবা শেষে তিনি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনি গোটা বিশ্বের মুসলিমদের হেফাজত করুন। আল্লাহু আকবার, পরে মসজিদে নামিরায় এক আজানে জোহর ও আসর নামাজ আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফা, সৌদি আরব। মনিটরিংয়ের দুর্বলতায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীরা হামলার সুযোগ পেয়েছে বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 30 জনকে। সীতাকুণ্ড থানায় 35 জনের নামসহ 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে সন্ত্রাসীদের নির্মূলের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও।
সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে ওঠে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। কয়েক মাস আগে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব সদস্য। পরে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। 31 মে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প উদ্বোধনের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে যাত্রা শুরুর আগেই রোববার রাতে ক্যাম্পে চালানো হয় ফিল্মি স্টাইলে হামলা। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। জঙ্গল সলিমপুরের ঘটনা নিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার সবাইকে উচ্ছেদ করা হবে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 30 জনকে। আর মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই। এদিকে র্যাব ও পুলিশের একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। এছাড়াও সীমান্তে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশে অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কিচেন ক্যাবিনেট ছিলেন না জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মার্কিন চুক্তির বিষয়গুলো এনসিপির জানা ছিল না। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিতে দেশের স্বার্থবিরোধী অংশ থাকলে সেগুলো পুনর্মূল্যায়ন করা উচিত। এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে তো আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে, অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীনভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে এই সরকার নষ্ট করছে। এবার বাণিজ্যের সংবাদ। দেশের খাদ্য উৎপাদনে বড় অবদান রেখেও দারিদ্র্যের সঙ্গে লড়ছে রংপুর অঞ্চল। কৃষিতে এগিয়ে থাকলেও শিল্পায়ন, বিনিয়োগ আর বাজেট বরাদ্দে দীর্ঘদিনের বৈষম্য আরও প্রকট হচ্ছে। তাই রংপুরকে এগিয়ে নিতে আলাদা পরিকল্পনা প্রণয়নের তাগিদ আসছে। দাসিয়ার ছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের এই ব্যস্ততা ঘাম ঝরানো ফসল ঘরে তোলার, আর রোজিনা বেগম নিশ্চিত করছেন বছরের ভাতের যোগান। ছিটমহল বিলুপ্তির পর রাষ্ট্রের মানচিত্র বদলেছে, পাল্টেছে পরিচয়, কিন্তু বাজেট কিংবা বরাদ্দ কোনো কিছুরই প্রভাব নেই তাদের জীবনে। আমরা মানুষ, আমার নাই চাকরি বাকরি, নাই টাকা পয়সা, আয় রোজগারের পথ বাইরে ছাড়া আমাদের কোনো পথ নাই, আর কৃষকের কিছুই থাকে না। এই গল্প শুধু দাসিয়ার ছড়ার নয়, পুরো রংপুর অঞ্চল জুড়েই। অথচ জাতীয় কৃষি উৎপাদনের 22 থেকে 25% আসে রংপুর বিভাগ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সবার আগে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে, এবং এর জন্য প্রয়োজন আসন্ন বাজেটে এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের। গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে বাজেট বৈষম্য, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ না থাকে এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের অভাবে ক্রমাগত পিছিয়ে পড়ছে এই অঞ্চল। জাতীয় অর্থনৈতিক ইউনিটের মাত্র 11.41% রংপুর বিভাগে, যেখানে 27.8% ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে 17.51%। আমরা এমন বাজেট চাই যেখানে দীর্ঘদিনের যে বঞ্চনা হয়েছে, এই বঞ্চনাও যেন 2-3 বছরে দূর করা যায়। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলকে এগিয়ে নিতে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ইরানের আকাশসীমায় প্রবেশ করে একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছে দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানে হামলার মধ্যেও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চললেও ইরান কোনোভাবেই তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটবে না বলে জানানো হয়েছে। সোমবার এক বার্তায় বলা হয়, সব ধরনের সংঘাত বন্ধ করতে সংলাপ চললেও পারমাণবিক ইস্যু বা হরমুজ প্রণালীর বিষয়ে এতে অন্তর্ভুক্ত নয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ঢাকার পশুরহাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভে ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। উল্টো চিত্র রাজধানীর বাইরে। শেষ সময়ে চাহিদা বাড়ায় দাম চড়া, ছোট মাঝারি গরুর জমজমাট বেচাকেনা।
আবহাওয়ার বিরূপ আচরণে ঈদ যাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ, লঞ্চেও গাদাগাদি। واشهد ان لا اله الا الله الملك العلام واشهد ان نبينا وسيدنا محمدا عبده ورسوله। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা, এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান, কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।